তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু সার্কুলার। কি করছিলাম আমরা সবাই কদিন? পিওয়াইকিউ ডিসকাস করছিলাম। কি করছিলাম? পিওয়াইকিউ ডিসকাস। যে আপকামিং আমাদের যে সকল এক্সাম গুলো রয়েছে, যেমন এনটিভিসি, জিডি, তারপরে আমাদের ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, এই প্রভৃতি পরীক্ষায় আসা যে সকল এভারগ্রিন পিওয়াইকিউ গুলো রয়েছে সেগুলো ডিসকাস করছিলাম, বা সেই পিওয়াইকিউ গুলোর পোস্টমর্টম করছিলাম। ঠিক আছে, আজকে সেই সিরিজেরই 5 নম্বর ক্লাস। আগে আর 4টে ক্লাস হয়ে গেছে, যারা এখনই দেখে এসো। আশা করি খুব হেল্প হবে তাদের। ঠিক আছে, চলো। তোমরা ক্লাসগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হেল্প হওয়া উচিত বা হচ্ছে। বলে না যে পরীক্ষা যখন তোমরা মক টেস্ট দেবে, পরীক্ষা হওয়া তার আগে যখন মক টেস্ট দেবে, এবার মার্কস একদম ঝাপাঝাপ একদম বৃদ্ধি পাওয়া শুরু করবে। কজ এগুলো হলো এভারগ্রিন প্রশ্ন, খুব রিপিট হয়। চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? ইন হুইচ স্টেট ইজ দ্য গান্ধী সাগর ড্যাম কনস্ট্রাক্টেড? মানে বলছে গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যের উপর নির্মিত হলো, কোন রাজ্যে আছে, সোজা হয় বলতে গেলে। চল, এবার গান্ধী সাগরের আগে আমরা আরো এভারগ্রিন কোশ্চেন গুলো এখান থেকে আলোচনা করি, দেন আসছি আমরা গান্ধী সাগর। চলো, ফার্স্ট ফার্স্ট আমাদের একদম নর্থ থেকে শুরু করি। আমাদের নর্থে আছে আমাদের জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের যে ফেমাস একদম বাঁধগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, খুবই প্রয়োজন, সেগুলো দেখেন। ফার্স্ট ফার্স্ট দেওয়া আছে আমাদের দুলহাস্তি। দুলহাস্তি, সালাল, বাগলিহার, এভাবে মনে রাখো। সালাল, বাগলিহার, দুলহাস্তি। সালাল, বাগলিহার, দুলহাস্তি কোথায় অবস্থিত? আমাদের জম্মু কাশ্মীরে। কোন নদীর উপরে অবস্থিত? চেনাব নদীর উপরে। চেনাব নদী আমাদের কোন নদী? সিন্ধু নদী ছিল আমাদের, সবাই সিন্ধু নদী সম্পর্কে পড়েছি ছোটবেলায়। সেই সিন্ধু নদী, এই পঞ্চনদের মধ্যে অন্য একটি সিন্ধু নদের ট্রিবিউটারি হলো এই চেনাব নদী। ঠিক আছে, যেমন আছে আমাদের ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলেজ, তার মধ্যে চেনাব অন্যতম একটি। চলো, ও চেনাব থেকে আরেকটা ফ্যাক্ট আমাদের মনে রাখা প্রয়োজন, যে এটি আমাদের উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? কোথা থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের? বারালাচলা পাস থেকে। কোথা থেকে? বারালাচলা পাস থেকে এর উৎপত্তি। এবং এটির যে অ্যানশিয়েন্ট নেম আমাদের, অ্যানশিয়েন্ট টাইমে এটাকে কোন নামে রাখা হতো? আশিকিনি নামে রাখা হতো। কোন নামে? আশিকিনি নামে। এবং এর আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, হ্যাঁ, এটা সব থেকে লম্বা ট্রিবিউটারি হলো আমাদের ইন্দাসের। যে ইন্দাসের যে 5টি ট্রিবিউটারি রয়েছে, আরো বেশি আছে, তার মধ্যে সব থেকে এই লম্বা হলো আমাদের চেনাব। মনে রাখা প্রয়োজন। পরেই ছিলাম এগুলো বলছি আমি। তো আগে দেখেন, তাহলে জম্মু কাশ্মীর, দুলহাস্তি, সালাল, বাগলিহার, তারপরে আসে আমাদের কিষানগঙ্গা, তুলবুল আর উড়ি। কিষানগঙ্গা, তুলবুল, উড়ি এটা হলো আমাদের ঝিলাম নদীর উপরে। আর সালাল, বাগলিহার, দুলহাস্তি হলো আমাদের চেনাব নদীর উপরে। ঠিক আছে, আমাদের জম্মু কাশ্মীর গেল। এরপরে আসি আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ড্যাম হলো, প্রথম হলো পোং ড্যাম। পোং ড্যামের আরো একটা নাম হলো মহারানা প্রতাপ সাগর ড্যাম, এটি বিয়াস নদীর উপরে অবস্থিত। আর একটা হলো আমাদের চামেরা ড্যাম। চামেরা ড্যামের আরেকটি নাম হলো আমাদের রাভি, মানে আরেকটা নাম নয়, মানে এটি রাভি রিভারের উপর অবস্থিত। দেন আছে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো মিথিলা ড্যাম, আমাদের লক্ষ্মীবাই ড্যাম, আমাদের রিহান ড্যাম। যেমন আমাদের লক্ষ্মীবাইটা আমাদের আরামসে মনে থাকবে, যে আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মিথিলাটাও মনে থাকা উচিত। দেন আসে আমাদের রিহান। কি ড্যাম? রিহান ড্যাম। এটাকে বলা হয় আমাদের গোবিল বাল্লম পান্থ সাগার রিজার্ভার। ঠিক আছে, এটা রিহান রিভারের উপরে অবস্থিত আমাদের। এটি আরো একটা নাম, এটা পরিচিত হলো গোবিন্দ বল্লভ পান্থ সাগার রিজার্ভার নামে পরিচিত এটা। ঠিক আছে, এবার আসি আমাদের গুজরাট। গুজরাটে হলো আমাদের উকাই ড্যাম, কাকরাপাড় ড্যাম, তারপর আমাদের সর্দার সরোভার ড্যাম। এই উকাই আর কাকরাপাড় অবস্থিত হলো আমাদের তাপি রিভারের উপরে। আর সর্দার সরোভার ড্যাম হলো আমাদের নর্মদা রিভারের উপরে। কোন রিভার? নর্মদা। দেন আসে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের হলো তাওয়া। তাওয়া ড্যাম কোন নদীর উপরে? তাওয়া নদীর উপর অবস্থিত। এবার যদি জিজ্ঞেস করেন তাওয়া কার ট্রিবিউটারি বা কার উপনদী, সেটা হলো নর্মদার উপনদী, তাওয়া নদী। ঠিক আছে, দেন আসে আমাদের বানসাগর ড্যাম, এটা আমাদের সোন নদীর উপরে অবস্থিত। দেন আসে ওমকারেশ্বর ড্যাম আর ইন্দিরা সাগর ড্যাম। ওমকারেশ্বর, ইন্দিরা সাগর, এটা কোন নদীর উপরে? আমাদের নর্মদা নদীর উপরে। দেন আসে আমাদের গান্ধী সাগর ড্যাম, এটা হলো চম্বল নদীর উপরে অবস্থিত। এবার ওমকারেশ্বর, ওমকারেশ্বর আর ইন্দিরা সাগর, এটা একটু অনুভব মনে রাখতে পারো যে নারমাদা, নারমাদা একটু মানে একটু ছেলে ছেলে সাউন্ড আসছে না, যে নারমাদা একটু ছেলে। যেমন ওমকারেশ্বর আমাদের ভগবান শিবকে বলা হয়। দেন আমাদের ইন্দিরা, ইন্দিরা গান্ধী একটুখানি মার্দানগি টাইপের মহিলা ছিল, সেখান থেকে আমরা মনে রাখতে পারি ওমকারেশ্বর আর ইন্দিরা সাগর আমাদের কোন নদীর উপরে। তারপর আমাদের এই সর্দার সরোবর। ঠিক আছে, সর্দার আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল মার্দানগি ভাব ছিল বড় সড়ো। এগুলো হলো আমাদের নর্মদা রিভার। ঠিক আছে, চলো কোশ্চেনে মুভ করা যাক আমাদের। যে তাহলে কি ছিল আমাদের? গান্ধী সাগর ড্যাম। পেয়েছো এখানে না পাওনি? এই যে সবার শেষে আছে, গান্ধী সাগর ড্যাম হলো আমাদের চম্বল রিভারের উপর অবস্থিত। কোন স্টেটে?
মধ্যপ্রদেশ। বোঝা গেছে। আজকে চম্বল জিজ্ঞেস করা হয়েছে, কদিন পরে জিজ্ঞেস করা হবে সালাল বাগলি হাই, ঠিক আছে? তখন যেন চাপে না পড়ো কেউ, কারণ করে দিয়েছি সবটা। দেন আসি নেক্সট কোশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য রিভার গোদাবরী অরিজিনেট? আমাদের গোদাবরী রিভার কোথা থেকে অরিজিনেট করেছে মানে উৎপন্ন হয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করছে, দেওয়া জানতে চাইছি। চলো, গোদাবরী ম্যাক্সিমাম ডিটেলস গুলো আমরা যতটা সম্ভব এখান থেকে দেখে ফেলার চেষ্টা করি। হুম, গোদাবরী। আগে গোদাবরী হলো আমাদের ইস্ট ফ্লোয়িং না ওয়েস্ট ফ্লোয়িং, তোমরা বলো তো। বলেছে গোদাবরী হলো আমাদের ইস্ট ফ্লোয়িং, মানে এটা আমাদের কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে আমাদের ত্রিম্বকেশ্বর প্লেটু বা মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্ট থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করে আমাদের বে অফ বেঙ্গলে এটা ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোথা থেকে উৎপত্তি এর? ত্রিম্বকেশ্বর প্লেটু বা নাসিক বা মহারাষ্ট্র, মহারাষ্ট্রের না, নাসিক ডিস্ট্রিক্টের ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে এটা উৎপত্তি। এটা লেন্থ কত আমাদের? 1450, ঠিক আছে, কিলোমিটার। দেন এটা সব থেকে বেশি প্রবাহিত হয়েছে আমাদের মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ। হালকা করে এই স্টেট গুলো দেখে রাখো, মহারাষ্ট্র গুলো না, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ শুধু দেখে রাখো। দেন আসে এটা কোন কোন জায়গায় বেসিন তৈরি করেছে। বেসিন দ্যাট মিনস যে একটা রিভার তার যে ট্রিবিউটারি বা ডিস্ট্রিবিউটারি গুলো নিয়ে যতটা এরিয়া কাভার করে বা যতটা জায়গার জনজীবনের উপরে নিজের ছাপ ফেলে, সেটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ বেসিন, ঠিক আছে? তাহলে বেসিনটা কোথা কোথা অব্দি গেছে আমাদের? গোদাবরীর ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি। দেন আসে আমাদের লার্জেস্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। তাহলে গোদাবরী কি আমাদের সাউথ ইন্ডিয়ার লার্জেস্ট রিভার। তারপরে একে আরো একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো আমাদের দক্ষিণ গঙ্গা। এবার যদি বলে যে গঙ্গা অফ সাউথ, দক্ষিণ গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয় গোদাবরীকে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, তখন কি মারবা? তখন মারতে হবে আমাদের কাভেরি, ঠিক আছে? ওটাকে পিওরিটির বেসিসে আমাদের কাভেরিকে আহ গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কনসিডার করা হয়। দেন ট্রিবিউটারি গুলো আমরা দেখে নিই। পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা, পূর্ণা, মঞ্জিরা, ইন্দ্রাবতী। আহ, আবার পূর্ণা আরেকবার রিপিট হয়ে গেছে। তারপরে আসছে আমাদের তানহিতা, সাবরি, ঠিক আছে? এটাকে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি। এই ট্রিবিউটারি সব থেকে এই ট্রিবিউটারি গুলো অন্যতম ইম্পর্টেন্টের লিস্টের মধ্যে পড়বে। জিজ্ঞেস করে দেবে যে আমাদের সাবরি কার ট্রিবিউটারি, ঠিক আছে? তখন চাপে পড়ে যাবে যদি জানা না থাকে। তখন মাত্র আমাদের গোদাবরী। এবার কি করে মনে রাখবো দেখে নাও, যে পি, এ দেখো পি আছে এখানে, পূর্ণাতেও পি আছে। আর এখানে আমাদের প্রাণহিতা, প্রাণহিতা হবে, এটা হাতি দিয়েছে, প্রাণহিতাতেও আমাদের পি আছে। তাহলে মনে রাখো পি কিউ, ঠিক আছে? কি মনে রাখতে হবে আমাদের? পি কিউ। দেন আসে আমাদের WW1, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 1। ফার্স্টে আসলো আমাদের পি কিউব, তারপর WW1 বা আমাদের ওয়ার্ল্ড ওয়ার 1। তারপর হলো আমাদের আর কি থাকে আমাদের? উম MRS, এম এস শুভলক্ষ্মী তোমার করিয়েছিলাম, ঠিক আছে, একদম ফার্স্টের ক্লাসের দিকে, যে MS শুভলক্ষ্মী হলো আমাদের মিউজিক্যাল ফিল্ডে পাওয়া ফার্স্ট। কি পেয়েছিল আমাদের? কমেন্ট করো নিচে, নাকি বলে দেবো? চলো বলে দিচ্ছি, আর কারো যদি জানা থাকে সে কমেন্ট করো শোনার আগে। যে MS শুভলক্ষ্মীকে কি বলা হয় আমাদের? যে কুইন অফ কর্ণাটিক মিউজিক। কি বলা হয়? কুইন অফ কর্ণাটিক মিউজিক। এবং তিনি আরো একটা কাজের জন্য, মানে জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো তিনি আমাদের ভারতরত্ন পান প্রথম। কোন ফিল্ডে? মিউজিকের ফিল্ডে। যে শি ইজ দ্য ফার্স্ট মিউজিশিয়ান টু রিসিভ ভারত রত্ন ইন মিউজিক ফিল্ড। কত সালে পায় আমাদের? 1938 সালে। বোঝা গেছে? চলো, কোথায় ছিলাম আমরা? ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের TQ, WW1, MS শুভলক্ষ্মী, এভাবে মনে রাখবো, ঠিক আছে? পারপাউয়া পার্সন বা আমাদের পি থেকে হলো পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা, সাবরি, প্রাণহিতা, ইন্দ্রাবতী, পূর্ণা আর সাবরি, ঠিক আছে? বা এরকম কয়েকবার রিপিট মারো, মনে থেকে যাবে আর কি। ঠিক আছে, গোদাবরী কমপ্লিট। দেন আসি আমরা মহানদী। তো মহানদীটাও পড়ে নি হালকা করে, ছোট্ট জিনিস, বেশি কিছু নেই। ও, গোদাবরী এটাও একটু বলে দেওয়া দরকার, যে এটার উৎপত্তি থেকে আমাদের ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে। কি করে মনে রাখবো? GT, জি ফর গোদাবরী, টি ফর আমাদের ত্রিম্বকেশ্বর, এরকম মনে রাখবো। GT রোড, ঠিক আছে? GT রোড আমাদের কে তৈরি করেছিল? শেরশাহ সূরি তৈরি করেছিল, ঠিক আছে? GT রোড নামে মনে রাখবো আমরা ত্রিম্বকেশ্বর প্লেটু আর গোদাবরী। কেনার সময় আমাদের মহানদী। মহানদীর লেন্থ কত আমাদের? 850 কিলোমিটার। সরোয়া পরিস্রা বলা হয়, কেন বলা হয় দেখছি আস্তে আস্তে। মনে রাখো সরোয়া পরিস্রা। এবারে অরিজিন কোথা থেকে করছে আমাদের? সিহাওয়া হিলস। কোথা থেকে? সিহাওয়া হিলস অফ ছত্তিশগড়, রামপুর। ছত্তিশগড়ের যে রামপুর ডিস্ট্রিক্ট, তার যে সিহাওয়া হিল, সেখান থেকে এই মহানদী অরিজিনেট করছে। এবং কে সরোয়া পরিস্রা বলার একটি কারণ হলো যে যেমন আমাদের দামোদরকে বলা হয় সর অফ বেঙ্গল। দ্যাট মিনস খুব পরিমাণে ফ্লাড হয়, ফ্লাড দ্যাট মিনস বন্যা হয়।
যখনই এই নদীগুলোতে একটু বৃষ্টি হয় খরস্রোতা নদীতে পরিণত হয়, এরা রূপ নেয় খরস্রোতা নদীর, এবং এবং এর আশেপাশের যে অঞ্চলগুলো থাকে তাতে খুব পরিমাণে বন্যা হয় এই নদীগুলোর ফলে। ফলে এগুলোকে সরোয়া আমাদের টাইটেল দেওয়া হয়, সেরকমই আমাদের মহানদীকেও সরোয়া পরিষ্যা টাইটেল দেওয়া হয়েছে। দেন অরিজিন বললাম সিহাওয়া হিলস, রামপুর ছত্তিশগড়। দেন ফ্লোস মেনলি ছত্তিশগড় আর উড়িষ্যা, সব থেকে বেশি ফ্লো হয়েছে এটা আমাদের ছত্তিশগড় আর উড়িষ্যার মধ্যে। এবং এর বেসিন, যেটা বেসিন একটু আগে বলেছি জিনিসটা কি, বেসিনটা কতটা আমাদের ছড়িয়েছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই প্রভৃতি স্টেট গুলো অব্দি আমাদের বেসিনটা ছড়িয়েছে। দেন দেন হলো ড্যাম অন দিস রিভার। করানো জিনিস আগে একবারও, যে হীরাকুদ ড্যাম আমাদের কোন নদীর উপর অবস্থিত, করানো জিনিস প্রশ্নটা রিপিট হলো আবার, যে আমাদের মহানদীর উপরে অবস্থিত, সেটা আজকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে আসে আমাদের ট্রিবিউটারি, যে ট্রিবিউটারি বা আমাদের উপনদীগুলো কি কি, তেল, জং, ওং, হাসদেও, মান্দ, রোদেও। এভাবে মনে রাখে যে তেল, জং, ওং, ঠিক আছে, তেল, জং, ওং, হাসদেও, রোদেও, মান্দ। কাহা গয়া कैसे গে, এভাবে কয়েকবার রিপিট মানে মনে থাকে, তেল, জং, ওং, হাসদেও, মান্দ। ঠিক আছে, তাহলে কমপ্লিট হলো আমাদের মহানদীও। এটাও কিন্তু আমাদের বে অফ বেঙ্গলে এসে ডিসচার্জ হচ্ছে, মানে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার। আর যে একটু আগে নর্মদা ছিল, নর্মদা বলতো আমাদের নর্মদা আর তাপি আমাদের ইস্ট ফ্লোয়িং না ওয়েস্ট ফ্লোয়িং, মানে ইস্টের দিকে এসে ডিসচার্জ হচ্ছে নাকি ওয়েস্টের দিকে, মানে আমাদের আরব সাগরে গিয়ে ডিসচার্জ হচ্ছে, কমেন্ট করো। চলো, তাহলে কোশ্চেনটা কি ছিল, ফলোয়িং রিভার গোদাবরী অরিজিনেট। গোদাবরী তাহলে আমাদের কোথেকে অরিজিনেট করছে, আমাদের ইয়েমেনেত্রী, ইয়েমেনেত্রী থেকে আমাদের যমুনা নদী করছে, বা যমুনা বা ইয়মুনা। এটা একটু ক্লিয়ার করে দিন, যে আমাদের যমুনা হয় না, যমুনা, যমুনা হলো আমাদের বাংলাদেশের একটি নদী, কোনটা আমাদের ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র বাংলাদেশের যমুনা নামে পরিচিত। এবং আমাদের যেই গঙ্গার সব থেকে বড় ট্রিবিউটারি, যেটা হলো আমাদের যমুনা বলি সবাই আমরা, ওটা যমুনা না, আসলে উচ্চারণটা হবে ইয়ামুনা। ঠিক আছে, মনে রাখা প্রয়োজন, ইয়ামুনা। ঠিক আছে, তাহলে ইয়ামুনা হলো আমাদের ইয়মুনেত্রী গ্লেশিয়ার থেকে উৎপত্তি। তারপরে আমাদের কি এসে ব্রহ্মগিরি হিলস, হিলস অফ কুর্গ, আর হলো আমাদের গাঙ্গোত্রী, গাঙ্গোত্রী থেকে আমাদের গঙ্গার উৎপত্তি। দেখো এখানে কেবল আমরা যেটা পড়লাম সেটার সাথে কিন্তু আমাদের উত্তর মিলছে না। তাহলে দেখো কি করে আমরা উত্তর করব, যে যমুনাত্রী তো আমাদের ক্যান্সেল হয়ে গেলো এখান থেকে, যমুনাত্রীও ক্যান্সেল, এবার হিলস অফ কুর্গ, এবার আমাদের আসবে ব্রহ্মগিরি হিলস। এটা আমাদের জেনে রাখা প্রয়োজন, যে আমাদের নাসিক ডিস্ট্রিক্ট থেকে তো উৎপত্তি লাভ করছে, যে ত্রিম্বকেশ্বর প্লেটু নাসিক ডিস্ট্রিক্ট, এবার সেখানেই একটা আমাদের হিল হলো এই ব্রহ্মগিরি হিল। সে ব্রহ্মগিরি হিল থেকে এই গোদাবরীর অরিজিনেট অরিজিনেট করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। ইউআরএল স্ট্যান্ডস ফর, মানে ইউআরএল এর ফুল ফর্ম কি আমাদের জানতে চেয়েছে, যে ইউআরএল এর অর্থ কি। চলো এটাকে বলে দিই, তারপরে এগুলোতে আসছে, যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, নাকি ইউনিফর্ম রিমোট লোকেটর, রিমোট, তারপরে আসছে আবার রিমোট, রিমোট হবে না, নাকি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, কি হবে, ইউনিফর্ম না ইউনিভার্সাল, এটা হবে আমাদের ইউনিফর্ম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এবার ইউআরএল জিনিসটা কি, আমরা দেখো না কাউকে কোনো সময় কোনো লিঙ্ক পাঠাতে গেলে একটা কপি করি, সেটাই আমাদের ওই ইউআরএল। এবার আসি, আগের দিন কম্পিউটারে কয়েকটা প্রশ্ন ডিসকাস করেছিলাম, বলো আমাদের ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার, নিচে কমেন্ট করো আগে করানো জিনিস। দেন এবার সবাই তো আমরা যা পড়ি যে কম্পিউটার কম্পিউটার, এবার কম্পিউটার ফুল ফর্ম কি আমরা কেউ পড়ি কোনোদিন, পড়ি না, সব দেখে নাও আজকে, যে কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজ ফর ট্রেড বা টেকনোলজি, এডুকেশন অ্যান্ড রিসার্চ। তাহলে কম্পিউটার ফুল ফর্ম হয়ে গেল কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজ ফর ট্রেড, টেকনোলজি, এডুকেশন অ্যান্ড রিসার্চ। মনে থাকবে যে না আমাদের ALU। এগুলো দেওয়ার কারণটা কি, এগুলো আমাদের অ্যাপ্লিকেশন গুলোর ফুল ফর্ম জিজ্ঞেস করে, যে ফুল ফর্মটা বলো, যে ALU জিজ্ঞেস করো তোমাকে, ALU কিন্তু আমাদের এনটিপিসতে আরো আসে, মানে আগে এসছে, ঠিক আছে, প্রিভিয়াস এর কোশ্চেন ওয়ান কাইন্ড অফ এটাকে ভাবতে পারো। এটাকে বলে অ্যাথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, মানে আমাদের সিপিইউ হয় না, কম্পিউটার সিপিইউর মধ্যে বেশ কয়েকটা পার্ট আছে, তার মধ্যে একটা ভাগ হলো আমাদের এই ALU, মানে ম্যাথামেটিক্যাল যে অপারেশন গুলো থাকে, যোগ ভাগ গুণ বিয়োগ করার কোনো একটা কম্পিউটার, সেটা আমাদের পারফর্ম করে এই ALU। মনে রাখা উচিত বা প্রয়োজন, আর্থমেটিক্যাল লজিক্যাল ইউনিট। ঠিক আছে, আর্থমেটিক লজিক ইউনিট। দেন আছে আমাদের এটিএম, এটিএম আমরা জানি সবাই, অ্যাসাইনক্রোনাইজ ট্রান্সফার মোড। দেন আছে আমাদের সিডি, সিডি সিডি ক্যাসেট, ছোটবেলাতে চিনি সবাই আমরা, সেটার ফুল ফর্ম হলো আমাদের কম্প্যাক্ট ডিস্ক। এরপরে আছে আমাদের সিপিইউ, কেবল বললাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ কে বলা হয় আমাদের ব্রেন অফ কম্পিউটার। যেটা আছে আমাদের প্যান কার্ড, ঠিক আছে, প্যান কার্ডের ফুল ফর্ম হলো আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেনে মুভ করি। হু অ্যামং দ্য ফলোইং
ইজ দ্য ইয়ংগেস্ট নোবেল লিটারেট, মানে আমাদের সব থেকে ইয়ংগেস্ট নোবেল লিটারেট কে, বা আরো সহজভাবে বলতে গেলে প্রথম নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়, সবথেকে কম বয়সী তাকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা হবে আমাদের মালালা ইউসাফজাই, বা আমি এটাকে উচ্চারণ করি ইউসুফারজি। এভাবে তোমরা মনে রাখতে পারো যে মালালা ইউসুফারজি। ঠিক আছে, চলো এনার সম্পর্কে একটু দেখে নিই। ইনি আমাদের কোথাকার রেসিডেন্ট, পাকিস্তানের একজন অ্যাক্টিভিস্ট, দেওয়া আছে আই থিঙ্ক, হ্যাঁ এখানে দেওয়া আছে। তারপরে ইনি আমাদের কত সালে পেয়েছিলেন? 2014 সালে। 2014 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তখন তার বয়স কত ছিল? আমাদের 17 ইয়ার্স এজে ইনি নোবেল পুরস্কার পেয়ে সব থেকে ইয়াংগেস্ট হিসাবে কনসিডার্ড হন। ঠিক আছে, চলো এবার এখানে আরো একটা পয়েন্ট আমি অ্যাড করেছি, খুব ইম্পর্টেন্ট, আসে বারবার, যে ইনি তো আমাদের ইয়াংগেস্ট। ইয়াংগেস্ট হলো আমাদের মালালা ইউসুফারজি। তাহলে আমাদের ওল্ডেস্ট কি হবে? ওল্ডেস্ট হবে আমাদের জন বি গুডেনাফ। কি হবে? জন বি গুডেনাফ। কত সালে পান ইনি? 2019 সালে। কি কারণে পেয়েছিলেন? কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তার বয়স তখন কত ছিল? 97 বছর। ভাবা যায়, এদিকে লোকে 70 বছর বাঁচে না, আর ইনি 97 বছরে নোবেল পুরস্কার রিসিভ করছে। বাহ, বিরাট ব্যাপার। যাই হোক, এবার এটাও জিজ্ঞেস করতে পারে তোমাদের যে মালালা ইউসুফারজি আমাদের কি কারণে নোবেলটা পেয়েছিলেন? ইনি ছিলেন আমাদের পিস প্রাইজ, নোবেল পিস বা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। মনে রাখা প্রয়োজন। পাকিস্তানে তো আবার শান্তি, বা ভালো রকম মানতে হবে। ঠিক আছে, ও আরো কয়েকটা পয়েন্ট এখান থেকে ডিসকাস করি। যে আমাদের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে? আমাদের 1901 সালে শুরু হয়। কার জন্য শুরু করে বা কার নামে এটা শুরু করা হয়েছিল? আমাদের কার নামে? অ্যালফ্রেড নোবেল। এবং অ্যালফ্রেড নোবেল কি কারণে আমাদের বিখ্যাত? তিনি আমাদের ডিনামাইট আবিষ্কার করেছিলেন, অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, ডিনামাইট বা ডায়নামাইট যেভাবে তোমরা বলতে চাও। ঠিক আছে, দেন আমাদের এশিয়ার মধ্যে সবার প্রথম নোবেল কে পায়? একটু কমেন্ট করো তো। আশা করি আগে করানো জিনিস পারা উচিত। এশিয়াতে সবার প্রথম নোবেল কে পায় এবং কত সালে পায়? এবং ঠিক আছে, তোমরা এই দুটোই করো, সব বলতে গেলে চাপ হয়ে যাচ্ছে। চলো 5 নম্বর আসবে। 5 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ রিভোল্ট 1857 ফাইনালি সাপ্রেসড বাই ব্রিটিশ? ঠিক আছে, চলো নতুন একটা টপিক ইতিহাসের, আমাদের 1857 ওয়ার্ল্ড মানে রিভল্ট, ওয়ার্ল্ড বলছি, রিভল্ট অফ 1857 বা 1857 সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, সেটা সম্পর্কে একটু আমরা দেখে নিই। চলো, এবার কজ বা কারণ, যে কি কারণে আমাদের এই বিদ্রোহটা হলো। যে আমাদের ভারতে ব্রিটিশরা কত সাল থেকে একদম ঠিকঠাক ভাবে রাজ করা শুরু করছে? 1757 বা 1764 ভাবতে পারো তোমরা, বক্সারের যুদ্ধ হওয়ার পর থেকে। এবং তারপরে প্রায় 100 বছর, যদি 57 ধরা হয় 1700, তারপরে আবার এই 1857, প্রায় 100 বছর। 100 বছর তো রাজ করলো। ঠিক আছে, খুব খারাপ ভাবে একদম ইন্ডিয়াকে একদম কি বলো ওটাকে সাফ করে ফেললো। এবং ফট করে এই 87তেই মানে 57তেই বিদ্রোহটার হওয়া মানে কি? ঠিক আছে, চল দেখি হালকা হালকা করে। যে ব্রিটিশার পলিসিস, এখানে ওদের বেশ কয়েকটা ভুলভাল পলিসি ছিল, বা এমন পলিসি ছিল যেগুলো প্রথম দিকে মানুষের সমস্যা হচ্ছিল, হতে হতে শেষে গিয়ে এমন সমস্যায় দাঁড়ায় যে ওদের তখন আর রেসপন্স করা ছাড়া কোনো উপায় ছিল না মানুষগুলোর, আমাদের সাধারণ মানুষগুলো। ঠিক আছে, সেই পলিসিগুলো আমরা দেখি। এটা হলো আমাদের জেনারেল সার্ভিস এস্টাবলিশ অ্যাক্ট, এটা গেল একটা। আরেকটা হলো আমাদের ক্যানিং। ক্যানিং ছিল আরেকটা বদমাইশ। ঠিক আছে, ও এটাও প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে 1857 রিভল্টের সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিল? আমাদের ক্যানিং ছিল, মনে রাখতে হবে। ঠিক আছে, দেন এবার ওরা আরো একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছিল, আমাদের ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস বা আমাদের শত বিলোপ নীতি। এটা ইংলিশ থেকে মনে রাখো, মনে রাখার সুবিধা হবে। যে ডি থেকে আমাদের ডক্ট্রিন অফ ল্যাপস, আর ডি থেকে আমাদের ডালহৌসি। জিজ্ঞেস করে এই ডক্ট্রিন অফ ল্যাপস কি আমাদের শুরু করেছিল বা অরিজিনেট করেছিল? তিনি হলেন আমাদের ডালহৌসি। কত সালে করেছিলেন? 1848। দেখো এই এই 57 আর এই 48, কত বছর ডিফারেন্স? কমেন্ট করো তো দেখি। আহ ঠিক আছে, ডালহৌসি তাহলে এটা শুরু করেছিল। এবার কি জিনিসটা কি ডক্ট্রিন অফ ল্যাপস? ডক্ট্রিন অফ ল্যাপস দ্যাট মিনস একটা নীতি তো তখন ব্রিটিশাররা পেশ করে যে ভারতীয় সাবকন্টিনেন্টে যত রাজারা রয়েছেন, তাদের যদি নিজস্ব সন্তান না থাকে, দত্তক নেওয়া নয় কিন্তু নিজস্ব, তাদের যদি নিজস্ব সন্তান মানে পুরুষ সন্তান না থাকে, এবং তাহলে কি করবে আমাদের ব্রিটিশাররা? তাহলে করবে কি, যে ওই যে রাজ্যটা সেটা ব্রিটিশাররা অ্যাকোয়ার করে নিয়ে। বোঝা গেছে এই থিমটা, ডক্ট্রিন অফ ল্যাপস আমাদের কি বলা হয়েছিল। কয়েকটা জিনিস এখান থেকে আমাদের মনে রাখা প্রয়োজন, এগুলো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন আমাদের এগুলো আসে, যে কেন ওরা এই ডক্ট্রিন অফ ল্যাপসই কেন ইমপ্লিমেন্ট করতে গেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে।
কজ ওরা চেয়েছিল যে যে ভারতের যেই রাজ্যগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে অ্যাকোয়ার করা, এবং অ্যাকোয়ার করতে গেলে কোনো না কোনো তো একটা কারণ দেখাতেই হবে। তার মধ্যে একটা কারণ ওরা দেখিয়ে বসে আমাদের কি, যে কোনো রাজার যদি মেল সন্তান না থাকে বা মেল উত্তরসূরি না থাকে, তাহলে কি করবে, ব্রিটিশ রাজা সেই রাজ্যটিকে হরণ করে ফেলবে হরণ করে ফেলবে বা নিজেদের দখলে নিয়ে আসবে। ঠিক আছে, সেটাই আমাদের ওয়ান কাইন্ড অফ ডক্ট্রিন অফ ল্যাপস। কে করেছিল আমাদের ডালহৌসি কত সালে, 1848। এবার অ্যাকোয়ার্ড, এই ভুলভাল জিনিস কারণ দেখিয়ে আমাদের এরা অ্যাকোয়ার করে, বিভিন্ন প্লেস গুলোকে অ্যাকোয়ার করে বা দখল করে। সেগুলোর মধ্যে সবার প্রথম হলো সাতারা, কত সালে, 1848। অসম্ভব ইম্পর্টেন্ট, মনে রাখো। এই সাতারা আর ঝাঁসি, এই দুটো ভুললে হবেই না, মাঝখানে দুটো মনে রাখতেও পারো, না রাখলে হয়তো একটু অল্প সমস্যা হবে, কিন্তু এই দুটো মনে না রাখলে খুব চাপ। ঠিক আছে, কত সালে তাহলে আমাদের সাতারাকে করে অ্যাকোয়ার করে, 48এই করে, 1800, এবং আসে আমাদের তারপরে সেকেন্ড করে হলো আমাদের 49-এ, পরের বছরই ঠিক, আমাদের সম্বলপুর আর জয়পুরকে। এবং 3 নম্বর কাকে করে আমাদের, 1854 সালে ঝাঁসিকে। ঠিক আছে, আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই। বলো তো ঝাঁসির রানীর অরিজিনাল নেম কি? কেউ যদি জানা থাকে কমেন্ট করে তো নিশ্চয়ই। একটা মুভিও বেরিয়েছিল এই ঝাঁসির রানীকে নিয়ে, কারণ কেউ যদি দেখে থাকো তাহলে আশা করি পারবে। কমেন্ট করে নিচ্ছে। দেন ইমিডিয়েট কজ, যে ইমিডিয়েট কজ কি, এই 1757 যে রিফলটা হলো, তার একদম মানে বলে না যে একটা বোম ফেটে ওঠা, একদম ইমিডিয়েট কজ, যে আগুন ধরে দিয়েছি বোমটা, সেটা, যে ইমিডিয়েট কজটা কি একদম, সেটি ছিল আমাদের গ্রিসড কার্টেজ ইউজিং পর্ক অ্যান্ড বিফ। এই গ্রিস কার্টেজ মানে কি, আমাদের পড়েছিলাম না ছোটবেলায়, যে চর্বি মিশ্রিত টোটা, যে বন্দুকের যেই গুলি ব্যবহার করতে হয়েছিল ওদের মানে ব্যবহার করতে দিয়েছিল তখন ইন্ডিয়ার সিপাহীদের, যারা ব্রিটিশারদের আর্মিতে ছিল, সেটা ছিল আমাদের কি দিয়েছিল, গ্রিসড কার্টেজ, বা আমাদের এক ধরনের চর্বি মিশ্রিত টোটা। সেই কিসের চর্বি সেটাতে মিশ্রিত ছিল, আমাদের পর্ক, পর্ক দ্যাট মিনস আমাদের শুকর, দ্যাট না আমাদের বিফ, বিফ মানে আমাদের আহ কাউ। ঠিক আছে, তাহলে এবং আমাদের বলা যেতে পারে যারা মুসলিম তাদের কাছে এই পর্ক হলো হারাম নাকি বলে ওরা। ঠিক আছে, আর বিফ, বিফ হলো আমাদের হিন্দু ধর্মে অনুচিত একটা জিনিস, যেটা আমাদের কোনোভাবে স্পর্শ করা উচিত নয়, মুখে স্পর্শ করা। সেটা নিয়েই এই তখন এই দুটো কারণ মানে একদম ইমিডিয়েট কজ বলা শোনা এই দুটোকে। ঠিক আছে, যের জন্য ওই বোমটা ফেটে ওঠে। ঠিক আছে, আরো একটা কারণ হয়, I think এখানে, হ্যাঁ এখানে দেওয়া নেই, সেটা হলো আমাদের খুব হেভি ট্যাক্স, যেই ব্রিটিশারদের যে আর্মি ছিল, আর্মি তো আমাদের ইন্ডিয়ান সৈনিকরা ছিল ম্যাক্সিমাম, তাদের উপরে একটা হেভি ট্যাক্স ইম্পোজ করতো ব্রিটিশাররা। ঠিক আছে, মানে মাইনা তো দিত, ঠিক আছে, কিছু না কিছু একটা, তার সত্ত্বেও খুব পরিমাণে হেভি ট্যাক্স দিত। তার জন্য আর যখন আর দেখছে শেষে বিয়ার করতে পারছে না বা সহ্য করতে পারছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এদের সবাই একবারই ফুটে ওঠে। ঠিক আছে, এবং ফুটে ওঠে আমাদের 1857 রিভল্টটা একদম hit হয়। যাই হোক, এবার আরো একটা ইমিডিয়েট, ইমিডিয়েট এটা কজ বলা উচিত না, একটা সূত্রপাত হয় সেটা দেখে আমাদের মঙ্গল পান্ডে আমাদের কত নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি থেকে ইনফ্যান্ট্রি সোল্ডার ছিল, মানে পদাতিক বাহিনী, ইনফ্যান্ট্রি। ঠিক আছে, আর যদি ক্যাভেলরি জিজ্ঞেস করে, ক্যাভেলরি হলো আমাদের অশ্ববাহিনী। তাহলে ইনফ্যান্ট্রি কত নম্বর ছিল, 34 নম্বর ইনফ্যান্ট্রির সোল্ডার ছিল আমাদের মঙ্গল পান্ডে। একে হ্যাং করা হয় কত সালে, 8ই এপ্রিল একে হ্যাং করা হয় বা ফাঁসিতে ঝোলানো হয়। কেন ঝোলানো হয়েছিল, ইনি ওর একজন যেই জেনারেল বা মেজর ছিল তাকে গুলি করে দিয়েছিল বা মেরে ফেলেছিল তাকে। ঠিক আছে, কেন মেরে ফেলেছিল সেটা আই থিঙ্ক তোমাদের সার্চ করা উচিত, তাহলে জিনিসের কনসেপ্টটা তোমাদের ভালো মনে থাকবে। ঠিক আছে, চলো, তাহলে ইমিডিয়েট কজের মধ্যে আরো একটা বলতে পারি, আমাদের মঙ্গল পান্ডেকে হ্যাং করা হয় কত সালে, এই ওই বছরই করা হয়েছিল আমাদের, ওই বছর বা তার আগের বছর। কি কারণে করেছিল, তিনি একজনকে এই খুন করেছিলেন আমাদের, ওদের একজন উচ্চপদস্থ একজন ব্যক্তিকে, এবং কত সালে হ্যাং করা হয়, 8ই এপ্রিল। দেন পরে আসি আমাদের 24শে এপ্রিল। 24শে এপ্রিল হলো আমাদের থার্ড নেটিভ ক্যাভেলরি, যেটা কেবল বললাম যে আমাদের অশ্ববাহিনী। এরা রিফিউজ করে, কি করে, আমাদের রিফিউজ করে বা আমাদের অস্বীকার করে যে আমরা এখানে আর সার্ভ করব না। এবং কেন করে এই অস্বীকারটা, এই আগের ওদের একজনই সিপাহীকে হ্যাং করা হয়েছে, দ্বিতীয়ত আবার এই গ্রিস কার্টেজ, পর্ক, বিফ এগুলো দিয়ে তৈরি জিনিসটা, বা আমাদের এনফিল্ড রাইফেলের প্রচলন। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য এরা রিফিউজ করে যে আমরা যেতে পারছি না, ক্ষমা করো আমাদের। ঠিক আছে, এটা হয়েছিল আমাদের 24শে এপ্রিল। দেন আসে আমাদের 10th of May, 1857। কি হয় এই দিনে, আমাদের রিভোল্টটা স্টার্ট হয় কত সালে, 10th of May, 1857। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখা প্রয়োজন। কেন প্রয়োজন, এই কদিন আগে আমার যে সিজিএল ছিল, ঠিক আছে, সিজিএল এই কোশ্চেনটা আমার ছিল অ্যাজ ইট ইজ, পুরোপুরি 10th of May, 1857 লেখা ছিল, মারলাম টুক করে, বাড়িতে দিকে ঠিক। ঠিক আছে, তাহলে রিভোল্ট স্টার্ট হয় আমাদের এত সালে। এবং আমরা রিজন অফ ফেলিয়ারটা দেখি, যে কেন এই রিভোল্টটা ফেল হয়েছিল। এখানে ছিল আমাদের লিমিটেড টেরিটোরিয়াল অ্যান্ড সোশ্যাল বেস, মানে
সবাই লড়ছিল ঠিক আছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু যেই একতাটা বা যে একজোট যেই ব্যাপারটা সেটা কারোর মধ্যে ছিল না। একেকজন মানে প্রত্যেকে নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করতে লড়ছে। যেমন আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আ তিনি আমাদের লড়ছে কেন লড়ছে? কারণ তার যেই স্বামী, স্বামী ছিল আমাদের গঙ্গাধর রাও। ঠিক আছে? সেই গঙ্গাধর রাওকে আমাদের অযোগ্য ঘোষণা করে দেওয়া হয়েছে বা মারা গেছেন তিনি তখন এবং তার যেই ছেলেকে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। মানে প্রত্যেকের নিজস্ব কজ ছিল। যেমন নানা সাহেবও এখানে যুক্ত ছিল এই লড়াইটিতে এবং নানা সাহেবের যুক্ত থাকার কারণ কি ছিল? আ তাকে ভাতা দেওয়া হচ্ছিল না ঠিকঠাকভাবে। বোঝা গেছে? ভাতা দেওয়া হচ্ছিল না বা তার যেই জায়গাটা তাকে সেখান থেকে ডিসপ্লেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এর একটাই থিম মেইন এখানে যে প্রত্যেকে নিজের যেই স্বার্থ বা নিজের জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্য প্রত্যেকে লড়ছিল। ঠিক আছে? গেল তাহলে লিমিটেড এটা। তারপর ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যান্ড লিডারশিপ সেম জিনিস যেটা বললাম যে প্রত্যেকেই লিডার। একটা লিডার ছিল না কিন্তু প্রত্যেকেই লিডার ছিল। যে এইখান থেকে লড়ছে, ও ওইখান থেকে লড়ছে। বাহাদুর শাহকে নিয়ে দিল্লিতে গিয়ে বসিয়ে দিচ্ছে। ঠিক আছে? মানে একদম প্রমিনেন্ট যে একটা লিডার থাকবে সেটার অভাব ছিল। দেন হলো আমাদের ল্যাক অফ পলিটিক্যাল পার্সপেক্টিভ। মানে তখন যেহেতু পলিটিক্যাল সাপোর্টটা দেবে যে ঐক্যবদ্ধ করবে আর সংঘবদ্ধ সেটা ওরা ঠিকঠাকভাবে পায়নি বা প্রত্যেকে যারা এই রিভোল্টের সাথে যুক্ত ছিল তারা পায়নি। ঠিক আছে? এই কারণে ফেলিয়ার হওয়ার অন্য একটি কারণ। দেন আসি আমাদের লিডার্স। এই জায়গাটা থেকে সবথেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে 83, 87 টের রিভল্টে কে কোথা থেকে আ নেতৃত্ব দিয়েছিল? বললাম যে ভারতের প্রভৃতি প্রান্তে এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে? মানে একটা জায়গাতে সীমিত ছিল না। প্রত্যেকটি প্রান্তে হয়েছিল এবং সে প্রত্যেকটি প্রান্তের লিডারগুলি কে ছিল চলো দেখে নিই। দিল্লি, দিল্লি বা আমাদের দিল্লি। দিল্লি থেকে আমাদের কে ছিল? বাহাদুর শাহ জাফর বা আমাদের বাঘাত খান। মেজর বাঘাত খান। কে ছিল আমাদের? বাহাদুর শাহ জাফর। দেন আসছে আমাদের লখনৌ। লখনৌ থেকে আমাদের কে লিডারশিপ আ দিয়েছিল? তিনি ছিলেন আমাদের বেগম হাজরাত মহল। কে ছিল লখনৌ থেকে? বেগম হজরত মহল। দেন আসছে আমাদের কানপুর। কানপুর থেকে কে? নানা সাহেব বা তাতিয়া টোপে। কানপুর থেকে কে করে আমাদের? নানা সাহেব বা তাতিয়া টোপে। দেন আসছে আমাদের বিহার। বিহারের কুনওয়ার সিং। এই কুনওয়ার সিং ছিল সবথেকে ওল্ডেস্ট এখানে। ঠিক আছে? মানে একজন বয়স্ক ওইখানে শাসক তিনিও নেমে গেছিলেন এই যুদ্ধটাতে। যাই হোক, দেন আসছে আমাদের ঝাঁসি। ঝাঁসি থেকে তো আমরা কেবল দেখলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। দেন আসছে আমাদের বারেলি। বারেলি থেকে কি আমাদের লিড করে? খান বাহাদুর খান। কি করে? খান বাহাদুর খান। দেন আসছে আমাদের ফাইজাবাদ। ফাইজাবাদ থেকে ফাইজাবাদ থেকে বলতো আমাদের ফাইজাবাদ বা ফাইজপুর। ফাইজপুরে যে আমাদের কনভারসেশনটা হয়েছিল সেটা আমাদের কত সালে হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখা উচিত। কেন হয়? কেন হয় না? মানে এরা যে ইম্পর্টেন্ট যে কারণটা ছিল যে এটা হচ্ছিল এমন একটি সেশন যেটা কোনো গ্রামে এটাকে কন্ডাক্ট করা হয় কংগ্রেস। ঠিক আছে? এই কারণে আমাদের ফাইজপুর সেশনটা বিখ্যাত। এবার কত সালে সেটা হয় তোমরা কমেন্ট করো। কারণ এটা আগে আমি পড়িয়েছি। ঠিক আছে? এবার ফাইজাবাদ। ফাইজাবাদ থেকে কে করে আমাদের? মৌলভী আহমদুল্লাহ। কে করে আমাদের? মৌলভী আহমদুল্লাহ ফাইজাবাদ। দেন আসে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের থেকে কে আমাদের লিডারশিপ দিয়েছিল? তিনি ছিলেন আমাদের শাহ মাল। বোঝা গেছে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বারবার রিপিট করবে বা বারবার রিপিট করে শুনবে মনে থেকে যাবে। ঠিক আছে? চলো। When was the revolt finally suppressed? বা কত সালে আমাদের রিভোল্টটাকে একদম ফাইনালি সাপ্রেস করা হয়? এই ১ বছরের মধ্যেই তো হবে না। তো এলিমিনেট করা শিখি আমরা আস্তে। যেই বছর শুরু হলো সেই বছরই সাপ্রেস করবে? ব্রিটিশারদের কি এত ক্ষমতা? যে ভারতের সবাই লড়ছে সেই বছরই সাপ্রেস করে ফেলবে? না। তাহলে কি ৬০ এ গিয়ে করবে? হ্যাঁ, হলেও হতে পারে। ঠিক আছে? বাট ৬১ও হলেও হতে পারে। কিন্তু এগুলো একটু বেশি দূরে হয়ে যাচ্ছে যে এত বছর টেনেছিল, ব্রিটিশারদের কি অতও কি ক্ষমতা ছিল না? ঠিক আছে? এভাবে ভেবেচিন্তে অনেক সময় এরকম নুসখা কাজে লাগিয়ে পরীক্ষার সময় আমরা অ্যান্সার করি, দেখি মাঝে লিখে যাই। ঠিক আছে? সেই সিস্টেমেই এটা অ্যান্সারটা হবে আমাদের 1859 আর যদি কারো জানা থাকে তো খুবই ভালো। না জানা থাকলে জেনে গেলে এখন চাপ নেই। চল ৬ নম্বর কোয়েশ্চেন। হুইচ অর্গান ইন হিউম্যান বডি আ আ প্রোডিউসেস বাইল জুস? মানে আমাদের হিউম্যান বডির কোন অর্গানটি আমাদের বাইল জুস প্রডিউস করে? আ ঠিক আছে। এটাতে ঢোকার আগে আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি। বলো তো আমাদের হিউম্যান বডির লার্জেস্ট অর্গান কি? ঠিক আছে? লার্জেস্ট অর্গান। কমেন্ট করো নিচে। কমেন্ট করো লার্জেস্ট অর্গান কি? লিস্টটা আমরা দেখি আস্তে। এটা হলো আমাদের মানবদেহের পুরোপুরি স্ট্রাকচার যে কোথা থেকে আমাদের খাবার আসছে, খাবার এসে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে বা কি হচ্ছে বা কোথা থেকে বেরিয়ে যাচ্ছে। চলো দেখি আস্তে। এই যে একদম এই যে যেই জায়গাটা থেকে আমরা খাবারটা গ্রহণ করছি এটাকে বলা হয় আমাদের ওরাল ক্যাভিটি। কি বলা হয়? ওরাল ক্যাভিটি বা আমাদের মুখের যে ক্যাভিটি মানে আমাদের ফাঁকা। ওরাল মানে আমাদের মুখ। ঠিক আছে? যে মুখের যে ফাঁকা অংশটা এটাকে বলছে আমাদের ক্যাভিটি। ওরাল ক্যাভিটি। এবং এই ওরাল ক্যাভিটি থেকে কি হয় আমাদের? স্যালাইভারি অ্যামাইলেজ। মানে যখন আমরা খাবারটা গ্রহণ করি না তখন এটা একটা মন্ডল আকার নেয়।
এবং এখান থেকে এটা যে ডাইজেশনের কাজটা এখান থেকে এটা শুরু হয়ে যায় মুখ থেকে। ঠিক আছে? তাহলে আমাদের এই স্লাভারি অ্যামাইলেজ এটা আমাদের কে রিলিজ করে? আমাদের যে স্লাভারি গ্ল্যান্ড গুলো রয়েছে আমাদের মুখের মধ্যে সেগুলো রিলিজ করে। কটি গ্ল্যান্ড আছে আমাদের মুখে? প্রশ্ন আসে, জিজ্ঞেস করা হয়। 3টি, মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, দেখো 3টির নামও দেওয়া আছে এখানে, পড়ে নিও একবার। দেন দেন এরপরে খাবারটা আমাদের মুখ থেকে আসে আমাদের ইসোফেগাসে। কোথায় আসে? যেই ফুড, এই পাইপটার মতন দেখছো না, পাইপটাকে বলা হয় আমাদের ইসোফেগাস বা আমাদের ফুড পাইপ। এরপরে খাবারটা এখানে আসলো, দেন এখানে আসার পর আমাদের ডিরেক্টলি কোথায়? এই কাঁচাদের এখানে দেখো, ডিরেক্টলি গেটস টু স্টমাক। মানে ফুড পাইপ থেকে দেখো জয়েন্ট আছে, বোঝা যাচ্ছে দেখে যে একদম ডিরেক্টলি এটা কোথায় গিয়ে আমাদের নামে? আমাদের স্টমাকে। এবং স্টমাকে আমাদের কি হয়? আমরা জানি এইচসিএল যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা স্টমাকে ক্ষরিত হয়। কোন কোন কোষ থেকে ক্ষরিত হয় সেটা আমাকে বলো তো কেউ, যদি কারো জানা থাকে। ঠিক আছে, কমেন্ট করো যে। আমি বলে দিচ্ছি, সেটা হলো আমাদের প্যারিটাল কোষ। প্যারিটাল কোষ থেকে আমাদের এইচসিএলটা ক্ষরিত হলো। দেন এবার এই যে এইচসিএল কে ফাংশন করার জন্য ওর অ্যাসিডিক মিডিয়াম প্রয়োজন। আমাদের কে দেয় অ্যাসিডিক মিডিয়ামটা? সেটা হলো আমাদের গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে, এবং এটা আমাদের জেনে রাখা প্রয়োজন যে পিএইচ ভ্যালু কত আমাদের এইচসিএল এর পিএইচ ভ্যালু হলো 1.6। আমাদের পিএইচ এর ফুল ফর্ম বলেছিলাম, পোটেন্স অফ হাইড্রোজেন। মনে রাখা প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। এবং এর পিএইচ ভ্যালু কত আমাদের? 1.6। দ্যাট মিনস তোমার যদি হাতের মধ্যে রাখা হয় না, তোমার হাত এই পার থেকে ফুটো হয়ে ওই পাশ থেকে অ্যাসিড গুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে লেখাও আছে, হ্যাঁ লেখা আছে হাইলি অ্যাসিডিক। দেন আসে আমাদের স্টমাকের এখানে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখে নাও, যে পেপসিন। স্টমাক আমাদের আরো একটা জিনিস রিলিজ করে, সেটা কি? আমাদের পেপসিন। সেই পেপসিনের কাজ কি? আমাদের প্রোটিন কনভার্টস টু অ্যামিনো অ্যাসিড। কি করে আমাদের এই পেপসিন? কনভার্টস প্রোটিন টু অ্যামিনো অ্যাসিড, মানে প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডের রূপ দেয় আমাদের এই পেপসিন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখা প্রয়োজন, এর জন্য একটা আলাদা করে লেখা আছে এখানে। দেন আসি আমাদের হয়ে গেল স্টমাকের কাজ হয়ে গেল। দেন আসি আমরা স্টমাকের পরে কোথায় আসছে খবরটা, সেটা আমরা আস্তে আস্তে দেখি। চলো। হুম আর এখান থেকে দিয়ে দিচ্ছে যে আমাদের প্যানক্রিয়াস, যে রিলিজেস প্যানক্রিয়াটিক জুস। আরে প্যানক্রিয়াস মানে কি? আমাদের প্যানক্রিয়াস মানে আমাদের অগ্নাশয়। এখানে দেখছো না যে হলুদ হলুদ রঙের যে জিনিসটা, এটা হলো আমাদের প্যানক্রিয়াস বা আমাদের অগ্নাশয়। অগ্নাশয় আমাদের কি রিলিজ করে? মানে অগ্নাশয়ের যে জুসটা বা প্যানক্রিয়াটিক জুস, সেটা আমাদের রিলিজ করে। দেন এখানে আমরা চলে আসি, এই যে একদম কাজটা যেখানে রয়েছে। ঠিক আছে, কাজটা এখানে দেখে নাও। আমাদের এখানে একটা মাসেল থাকে, বা এই মাসেলটার নাম, মানে যেখান থেকে এই ডাকটা, একটা ডাক ভাবতে পারো, একটা ঢাকনা মতন। এই মাসেলটার নাম হলো আমাদের স্ফিন্টার মাসেল। আই থিঙ্ক এখানে দেওয়া আছে। আহ ঠিক আছে, দেখ, ও হ্যাঁ, এই তো দেওয়া আছে স্ফিন্টার মাসেলস। এই স্ফিন্টার মাসেলটা কি করে? অ্যালাউ ফুড ফুড টু পাস স্মল ইন্টেস্টাইন। মানে এই যেই ডাকটা আছে, ডাক বা ঢাকনি টাইপের, এটা খুলে গিয়ে আমাদের যেই ফুড বা খাবারটা, সেটা তো স্টমাকে যতটুকু হওয়ার হয়ে গেল। জেনের পর নেমে আসে এটা আমাদের এই যে যে লাল লাল অংশগুলো দেখছো, এটাকে বলে আমাদের স্মল ইন্টেস্টাইন, বা আমাদের যেই ছোট নালী, যা যাই বাংলাটা দেখে নে তোমরা একটু। ঠিক আছে, এটাকে বলে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট আছে, কি? ডোডেনাম, জেজুলাম, ইলিয়াম। এই 3টে পার্টের মধ্যে এবার খাবারটা আমাদের এদিক ওদিক হয় বা আমাদের কি হয় এখানে? এখানে আমাদের যে মিনারেলস, প্রোটিন, সেগুলোকে আমাদের অ্যাবজর্ব করে। এবং এটাও আমাদের মনে রাখা প্রয়োজন যে এই পরের অংশটা হলো লার্জ ইন্টেস্টাইন, এই সবুজটা। কিন্তু লার্জ ইন্টেস্টাইন লার্জ নামেও হলে কিন্তু লার্জ নয়, লার্জ হলো আমাদের এই স্মল। স্মল ইন্টেস্টাইনের লেন্থ কম করে 7 থেকে 8 মিটার হয়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যেই আরো একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ভিলি। ভিলি জিনিসটা কি? ভিলি দ্যাট মিনস সারফেস এরিয়া। বসে সবাই সারফেস এরিয়া, মানে তোমার যে হাতের তারার মধ্যে দেখো যে জিনিসটা যতটা, মানে যে যে সারফেসটা রয়েছে, এটা হলো আমাদের সারফেস এরিয়া। ঠিক আছে, এবং তুমি হাতের তারা দিয়ে ভাবো, এবং কোনো একটা কাপড়কে ধরো কুচকে নাও। ঠিক আছে, কাপড়কে কুচকে দিয়ে সেটাকে দেখো যে তোমার হাতের তারার এরিয়াটুকু, আর একটা কাপড়কে কুচকে দিয়ে তুমি ওই হাতের এরিয়াটুকুর সাইজেরই বানালে, এবং বলো তাহলে কোনটা সারফেস এরিয়া বেশি হবে আমাদের? অবভিয়াসলি আমাদের এই কাপড়টাকে, যেটাকে তুমি কুচকে দিয়ে তৈরি করলে, ওটার বেশি হবে। কেন? কারণ ওটাকে মানে ভাঁজ ভাঁজ হয়ে আসে, এবং সারফেস এরিয়া মানে প্রত্যেকটা, মানে যে তল, সেই তলগুলোকে আমাদের বোঝায়। ঠিক আছে, সেই সেম কাজটা করে আমাদের এই ভিলি। ভিলি হলো আমাদের ফিঙ্গার লাইক প্রজেকশন, বা আঙুলের ন্যায় এক ধরনের জিনিস। এগুলো এগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। এগুলো কি করে? আমাদের যে সারফেস এরিয়াটা বা আমাদের ডাইজেশনের জন্য যে জায়গাটা প্রয়োজন, সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, এখানে দেওয়া আছে এই প্রোভাইড সার্ফেস। ঠিক আছে, সেম জিনিস দেওয়া আছে। এবার এটাকেই স্মল ইন্টেস্টাইনটাকেই বলা হয় যে সাইট অফ মেজর ডাইজেশন। মানে আমাদের খাবারের যে ডাইজেশনটা হয়, সেটা মেজর পার্টটা হলো আমাদের এই স্মল ইন্টেস্টাইনেই কন্ডাক্ট হয়। ঠিক আছে, দেন স্মল ইন্টেস্টাইনের পরে চলে আসি আমাদের কি? লার্জ ইন্টেস্টাইন। এবং লার্জ ইন্টেস্টাইনের
পার্ট গুলো কি কি আমরা দেখি। লার্জ ইন্টেস্টাইনের পার্ট হলো আমাদের কোলন। কোলনের মধ্যে তিনটা পার্ট আছে আমাদের, ট্রান্সভার্স ক্লোন, অ্যাসেন্ডিং ক্লোন আর ডিসেন্ডিং ক্লোন। দেখার দরকার নেই, শুধু কোলনটা মনে রাখো, জিজ্ঞেস করা হয় ক্লোন কোলন কার পার্ট, এটা হলো আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। এবং এই লার্জ ইন্টেস্টাইনের একদম নিচেই হলো আমাদের কি থাকে, আমাদের এই একটা ভেস্টিজিয়াল অর্গান বা আমাদের যে অর্গানগুলো বল না যে না থাকলেও কোনো সমস্যা হবে না দেখে, সেগুলোকে বলে আমাদের ভেস্টিজিয়াল অর্গান। তার মধ্যে একটা হলো আমাদের সেই অ্যাপেন্ডিক্স। অনেকে বলা হয় যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করিয়েছে বা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই অ্যাপেন্ডিক্স এই লার্জ ইন্টেস্টাইন একদম নিচেই অবস্থিত, ঠিক আছে। এবং লার্জ ইন্টেস্টাইনে কি হয় আমাদের, যে যেই খাবারটা এই স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আসলো, তার মধ্যে যে এক্সেস ওয়াটার, মানে এক্সেস ওয়াটার মানে যেই জলের পরিমাণটা রয়েছে, সেটা এবার এসে শোষণ হয় আমাদের কোথায়, এই লার্জ ইন্টেস্টাইনে, মনে রাখা প্রয়োজন। দেন এই লার্জ ইন্টেস্টাইনে আসার পরে খাবারটা সবকিছু মিনারেলস গ্রহণ করা হলো বা আমাদের জলগুলো এখান থেকে শুষে নেওয়ার পরে দেন এটা আসলে আমাদের রেকটামে, রেকটাম থেকে অ্যানাসের থ্রু এটা আমাদের বেরিয়ে যায়, ঠিক আছে। আমাদের জিজ্ঞেস করা হয় যে এক্সক্রিটরি অর্গান কি আমাদের শরীরে, ঠিক আছে। তখন কি বলবে, হ্যাঁ ভালো প্রশ্ন, বলো তো যদি জিজ্ঞেস করা হয় এক্সক্রিটরি অর্গান কি আমাদের শরীরে, তখন কি বলবে তোমরা? জানো থাকলে কমেন্ট করো, আমি বলে দিচ্ছি। এই তিনটে জিনিসকে আমাদের এক্সক্রিটরি অর্গান বলা হয় হিউম্যান বডি, ঠিক আছে। একটা হলো আমাদের কিডনি, কিডনি এখানে দেওয়া নেই, কিডনি বিন টাইপের দেখতে হয়, ঠিক আছে, বিনের বীজ। কিডনি, যেটা আছে আমাদের স্কিন, আর আমাদের লাংস, এই তিনটে জিনিসকেই আমাদের কি বলা হয়, এক্সক্রিটরি অর্গান বলা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে ফুডটা এক্সক্রিট হয়ে গেল, তাহলে আমাদের সেই সাথে সাথে এই টপিকটাও কমপ্লিট হয়ে গেল। চল এবার সাথে এখান থেকে আরো একটা জিনিস দেখে নাও, যেটা তো আমরা স্টমাক ফার্ম গুলো দেখলাম, এবার এখানে আছে আমাদের লিভার। এই লিভার কি কাজ করে, লিভারের একটা ফাংশন থাকে এই পুরোপুরি প্রসেসটার মধ্যে। এবার লিভারের কাজ কি আমাদের, রিলিজেস বাইল জুস, ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করা হয় যদি প্রশ্ন হয় যে বাইল জুস আমাদের কে সিক্রেট করে বা কে ক্ষরণ করে, লিভার, মনে রাখতে হবে। ইট স্টোরড ইন গল ব্লাডার, এই পাশেই লিভারের পাশেই একটা অংশ হলো এখানটাতে আমাদের এই কালো রঙের, এটা হলো আমাদের গল ব্লাডার, ঠিক আছে। এই গল ব্লাডারটা কি করে, আমাদের বাইল জুসটাকে স্টোর করে রাখে, এবং দেন পরে এটা আমাদের স্টমাকের মধ্যে ছাড়া হয় এটিকে, এবং যে মিডিয়ামটাকে, এটা বেসিক মিডিয়াম তৈরি করে আমাদের বাইল জুসটা, ঠিক আছে। এবং এখানে আমাদের HCl ঠিকঠাক ভাবে নিজের কাজ করতে পারে, গেল। তাহলে বাইল জুস আমাদের কি হবে, বাইল জুস হয়ে গেল আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোর হয় এবং কে রিলিজ করে, আমাদের লিভার। এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের এলিমেন্টারি ক্যানাল, এই পুরোপুরি যে সিস্টেমটা আমরা করলাম না, এটাকে বলা হয় আমাদের এলিমেন্টারি ক্যানাল। এই এলিমেন্টারি ক্যানালের পার্ট আমাদের কোন কোন অর্গানটা, মানে কোন কোন জায়গাটা, তাহলে কি বলবে আমাদের, তাহলে বলতে হবে আমাদের ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির পরে আসে আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের পরে খাবার কোথায় আসলো, স্টমাকে আসলো। স্টমাকের পরে আমাদের কি, স্টমাকের পরে আমাদের পরের একদম নিচের পার্টটাই হলো আমাদের কি, যে স্মল ইন্টেস্টাইন। স্টমাকের পরে কোথায় আসলো, স্মল ইন্টেস্টাইনে, তারপরে গেল আমাদের লার্জ ইন্টেস্টাইনে, দেন আসলো আমাদের রেকটাম, দেন অ্যানাসের থ্রু খাবারটা বেরিয়ে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় কিন্তু অপশন এরকম দেবে যে লিভার, তারপরে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপরে আমাদের স্টমাক, এরকম চারটে দেবে, বলবে নিচের কোনটা এলিমেন্টারি ক্যানালের পার্ট নয়, কি মারবা তখন, তখন আমাদের মারতে হবে লিভার, ঠিক আছে। টপিকটা শেষ। এটা খুবই একটা বড় টপিক, কিন্তু একদম ক্রিস্পি ওয়েতে এখানে আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। যদি ঠিকঠাক বোঝা গিয়ে থাকে খুবই ভালো, যদি না বোঝা গিয়ে থাকে আবার দেন যখন এটা রিপিট করবো আবার বুঝে, কারণ প্রথম আমাদের এটা হলো ব্রেনের একটা সিস্টেম, যে কোনো কঠিন জিনিস প্রথমে যখন আমরা পড়ি সেটাকে আমাদের একটু বেশি কঠিন লাগে, ঠিক আছে, মানে বুঝতে ইচ্ছে করে না, বেকার ফিল হয় একটা। তো সেটা যখন আমরা দ্বিতীয়বার গিয়ে পড়ি, ওই কঠিন জিনিসটাকে আমাদের সোজা ফিল হয় বা সোজা মনে হয়। আবার যখন 3 নম্বর বার গিয়ে পড়ি সেটা আরো ইজি মনে হয়, 4 নম্বর বারে ওটা একদম ডিরেক্ট আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখি আমরা, হুইচ অর্গান ইন হিউম্যান বডি প্রডিউসেস বাইল জুস। কেবল দেখলাম আমাদের এই যে বাইল জুস, বাইল জুস আমাদের কে প্রডিউস করে, আমাদের এই যে এখানে রয়েছে আমাদের বাইল জুস, কে প্রডিউস করে, আমাদের লিভার, এই তো হ্যাঁ, লিভার। কে প্রডিউস করলো আমাদের বাইল জুস, লিভার, চাচা, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, অন হুইচ রিভার ইজ দ্য সারদার সরোবর ড্যাম কনস্ট্রাক্টেড, ভাই লেভেল, ক্লাসের মধ্যেই কোশ্চেন রিপিট। চলো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখানে থাকা উচিত সর্দার সরোবর, আমার যতদূর স্টেটের কথা মনে পড়ছে, গান্ধী সাগর, ইন্দিরা সাগর, দেন আছে আমাদের এই তো সর্দার সরোবর, বোঝা গেছে। নর্মদা রিভারের উপরে অবস্থিত, কিভাবে বলেছিলাম মনে রাখতে, যে সর্দার একটু মার্দাঙ্গি টাইপের ভাব, তার জন্য আমাদের নর্মদা, নর্মদা। কোথায় অবস্থিত, আমাদের গুজরাটে, কোন রিভার, নর্মদা, সর্দার সরোবর ড্যাম। ক্লাসের মধ্যেই কোশ্চেন রিপিট, ভাই লেভেল। চলো, কি বলেছে, অন হুইচ রিভার ইজ দ্য সর্দার সরোবর ড্যাম আমাদের কনস্ট্রাক্টেড, কোন কোন রিভারের উপরে হয়েছে আমাদের, কেবল দেখলাম নর্মদা, হোয়ার ইজ নন, এই তো নর্মদা।
এবার যদি জিজ্ঞেস করা হয় কোন রাজ্যে এটা অবস্থিত, কি মারবো আমরা? গুজরাট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আর দ্য কজ অফ হেপাটাইটিস এ। এবার হেপাটাইটিস এর কারণ কি? এবার এর কারণ বলার আগে বলে দিই যে হেপাটাইটিস যে এটা, এটা হলো আমাদের কি ঘটিত। আমাদের হয় একটা হয় ফাঙ্গাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত। এটা আমাদের কি হবে? এটা হলো আমাদের ভাইরাস ঘটিত একটা রোগ। ঠিক আছে, তা এখান থেকে চলো দেখে নিই একবার ডিটেলসটা দেখি, দেন আসছি আমরা। ও সেম জিনিসটাই আই থিঙ্ক এখানে জিজ্ঞেস করেছে যে হেপাটাইটিস কজ মসকিটো বাইট, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। না, এটা হলো আমাদের ভাইরাস। যদি ম্যালেরিয়া জিজ্ঞেস করে, ম্যালেরিয়া জিজ্ঞেস করলে কিন্তু আমাদের প্রোটোজোয়া হতো, তখন কি আবার ভাইরাস ভাইরাস মেরে দিও না, চাপে পড়ে যাবে। ঠিক আছে, চলো দেখি এখান থেকে আমাদের যে আমাদের ভাইরাস জেনেটিক ম্যাটেরিয়াল এনকোডেড ইন আ প্রোটিন এনভেলপ নোন অ্যাজ ক্যাপসিড। মানে আমাদের যে জেনারেল মানে ওদের যেই জেনেটিক যে ম্যাটেরিয়ালটা কিসের, আমাদের এই ব্যাকটেরিয়ার, ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আমাদের কি বলা হয়? ক্যাপসিড। মনে রাখা প্রয়োজন। দেন বিহেভ লাইক আ নন লিভিং এন্টিটি। ঠিক আছে, এখানে আই থিঙ্ক লেখা, হ্যাঁ এখানে লেখা আছে যে বিহেভ অ্যাজ নন লিভিং আউটসাইড। মানে ভাইরাস যদি দেহের মানে কোনো বাইরে থাকে বা আমাদের এনভায়রনমেন্টে থাকে, এটা আমাদের নন লিভিং একটা এন্টিটি বা বস্তুর মতন বিহেভ করে। কিন্তু এটা যদি একটা হোস্ট হোস্ট সেল বা কোনো একটা হোস্ট পেয়ে যায়, সে হোস্ট পেয়ে গেলে সেটা কি হয় আমাদের স্প্রেড করা শুরু করে, এবং সেটা আমাদের লিভিং লিভিং জিনিস সেরকম ভাবে আমাদের মানে সেরকম ভাবে নিজেকে তৈরি করে নেয়। ঠিক আছে, তাহলে বাইরে এটা নন লিভিং, কোনো যদি হোস্টেল পেয়ে যায় সেটা আমাদের লিভিং হয়। দেন বিকাম অ্যাক্টিভ আফটার গেটিং, এই তো নাইস, যেটা বললাম সেম জিনিস এখানে দেওয়া আছে। আফটার গেটিং আ হোস্ট, হোস্ট পাওয়ার পরে, হোস্ট মানে কোনো একটা বডি, ঠিক আছে, হিউম্যান বডি হতে পারে বা কোনো অ্যানিমালের বডি হতে পারে। দেন ক্যান নট ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, মানে এটা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের ট্রিট করা যায় না। ঠিক আছে, চলো এবার হেপাটাইটিস। হেপাটাইটিস, জন্ডিস, মামস, এগুলো হলো প্রত্যেকটি আমাদের ভাইরাস ঘটিত। ঠিক আছে, কি হবে আমাদের জন্ডিস, মামস, হেপাটাইটিস, এগুলো আমাদের ভাইরাস ঘটিত। এবার আমরা এটাকে কোন হেপাটাইটিস, হেপাটাইটিস জিনিসটা আমাদের শরীরের কোন পার্টটিকে এফেক্ট করে, সেটা হলো আমাদের লিভার। কোন পার্ট? লিভার। হেপাটাইটিসে এবার হেপাটাইটিস একটা ভাগ আছে, প্রত্যেকটা দেখে নিই। হেপাটাইটিস এ, এ হলো আমাদের ট্রান্সমিশন থ্রু ফুড, মানে এটা আমাদের খাবারের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস এ তাহলে কিসের মাধ্যমে ছড়ায়? খাবার বা খাদ্য গ্রহণের মাধ্যমে, বা একজনের খাওয়া খাবার যদি অন্য কেউ খায় তার মাধ্যমে ছড়ায়। ধরো যে খেলো খাবারটা, তার হেপাটাইটিস আছে, এবার অন্য কেউ যখন সেই খাবারটা খাবে তার মধ্যে সেই জিনিসটা ট্রান্সমিট করবে বা ছড়িয়ে যাবে। যেটা হলো আমাদের হেপাটাইটিস ডি। এটা হলো আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড থ্রু বডি ফ্লুইডস, মানে বডির যেসব ফ্লুইড হয়, যেমন ধরো বিভিন্ন হরমোন হতে পারে, যেটা আমাদের ব্লাড হতে পারে, যেটা আমাদের সালাইভারি অ্যামাইলেজ হতে পারে, এগুলোর মাধ্যমে আমাদের ছড়ায় হলো হেপাটাইটিস বি। দেন আসলে আমাদের হেপাটাইটিস সি, এটা আমাদের ট্রান্সমিটেড হোয়েন কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ব্লাড। ঠিক আছে, ইনফেক্টেড মানে কোনো একটা লোক যে আমাদের হেপাটাইটিস সি এর ভুক্তভোগী, ঠিক আছে, তার যখন সংস্পর্শে বা তার যখন ইনফেক্টেড ব্লাডটা তোমাকে ধরো কোনোভাবে তোমার ব্লাডের সাথে সংস্পর্শে আসলো, তখন তুমি এই যে হেপাটাইটিস সি এর ভুক্তভোগী তুমি হয়ে যাবে তখন। ঠিক আছে, হুম, এরপরে আসলে আমাদের ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস হেপাটাইটিস ভ্যাকসিন, মানে ইন্ডিয়ার যে প্রথম হেপাটাইটিসের যে ভ্যাকসিন হেপাটাইটিসের, সেটার নাম কি আমাদের? হেভিশিওর। মনে রাখা প্রয়োজন, কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন। হেভিশিওর, হেভিশিওর কি তাহলে আমাদের হেপাটাইটিস এর ভ্যাকসিন। দেন আসলে আমাদের জন্ডিস। জন্ডিস আমাদের কোন জায়গাটাকে এফেক্ট করে? লিভারকে। আমাদের হেপাটাইটিসও দেখলাম এটা আমাদের লিভারকে এফেক্ট করে। দেন আসলে আমাদের মামস। মামস এফেক্টেড দ্য প্যাট্রয়েড স্লাইভারি গ্ল্যান্ডস, মানে মামস দেখো না, যে অনেকে গলা ফুলে যায়, অনেকটা গলা বা মুখের যে চোয়ালগুলোর পাশের জায়গাগুলো এগুলো ফুলে যায়, সেটা হলো আমাদের মামস। মামসের ফলে কেবল যে বললাম যে আমাদের তিনটে স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে, সেই তিনটে স্যালাইভারি গ্ল্যান্ডস যদি আমাদের ফুলে যায়, সেটা ওয়ান কাইন্ড অফ আমাদের মামস হয়। বোঝা গেছে? মানে মামস হওয়ার ফলে ওগুলো ফুলে যায়। দেন তাহলে আমরা হেপাটাইটিস এটাও আলোচনা করলাম, কিসের ফলে হয়? ভাইরাসের ফলে। ম্যালেরিয়া, প্রোটোজোয়া, মনে রাখতে হবে। দেন ড্যাশ ইজ দ্য লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। বক্সাইট, আগে বলো বক্সাইট কিসের? ওর। ওর বা আমাদের আকরিক। বক্সাইট হলো, আকরিক হলো অ্যালুমিনিয়ামের। সব কোথায় বেশি প্রডিউস হয় এর থেকেও বেশি জিজ্ঞেস করা হয় বক্সাইট কার আকরিক, এটা হলো আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক। আর এটা কোথায় আমাদের প্রডিউস হয়? উড়িষ্যা। উড়িষ্যা মনে থাকবে আই থিঙ্ক। এবার কমেন্ট করো তো তোমরা নিচে যে আমাদের ওড়িশায় তো বক্সাইট সব থেকে বেশি প্রডিউস হয়, এবং সব থেকে লোহা বেশি কোথায় প্রডিউস হয় আমাদের? ঠিক আছে, নিচে তোমরা কমেন্ট করো। আর আমি লোহার চারটে ভাগ আছে আমাদের, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট। কি কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট। এর মধ্যে আমাদের কোনটা সব থেকে উৎকৃষ্ট মানের? হেমাটাইট না ম্যাগনেটাইট? এটা হলো আমাদের ম্যাগনেটাইট, সব থেকে উৎকৃষ্ট মানের আমাদের। ঠিক আছে,
দেন আসছে আমাদের ঠিক আছে, হয়ে গেল কোশ্চেনটা। তোমরা নিচে কমেন্ট করো সব থেকে বেশি লোহা কোথা থেকে আমাদের উৎপন্ন হয়। দেন আসছে আমরা লাস্ট কোশ্চেন, ওয়েন ডিড আরটিআই অ্যাক্ট। এবার আরটিআই অ্যাক্ট মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন ইনফরমেশন অ্যাক্টটা আমাদের কত সালে কেম ইনটু এফেক্ট বা কত সালে আমাদের কার্যকর হয়? খুবই একটা সুন্দর প্রশ্ন। এটা হলো আমাদের অক্টোবর 2005। কোন সালে এটাকে আমাদের এনাক্ট করা হয়? অক্টোবর 2005। এবারে আরটিআই অ্যাক্ট জিনিসটা কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা এটা আমাদের কনস্টিটিউশন আমরা পড়ি যে 21 নম্বর আর্টিকেলে বলা আছে লাইফ টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। সেই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে আমাদের বেশ কয়েকটা অধিকার দেওয়া আছে, যেমন রাইট টু স্লিপ, রাইট টু সাইলেন্স, মানে তুমি চাইলে পরে চুপ থাকতে পারো বা তুমি ঘুমাতে পারো। এরকম বেশ কয়েকটা মানে অর্ডার টাইপের রাইট আমাদের দেওয়া আছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেটাও আমাদের 21 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। আরো একটা পার্টে দেওয়া আছে, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা হলো 19 নম্বর আর্টিকেল। 19 নম্বর আর্টিকেলে যে ক্লজ 1টা আছে, ক্লজ 1-এ বলা আছে আমাদের রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতার অধিকার। সেই বাক স্বাধীনতার অধিকারের মধ্যে আমাদের রাইট টু অ্যাক্ট মানে এই আরটিআইটাকে কনসিডার করা হয়, রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে। বোঝা গেছে? ও আর একটা ভালো প্রশ্ন এখান থেকে তৈরি হয় যে প্রেস প্রেস ফ্রিডম, যে আমাদের ইন্ডিয়ার যে প্রেস ফ্রিডম সেটাকে আমাদের কত নম্বর আর্টিকেল দ্বারা আমরা ডিফাইন করতে পারি? সেটা হলো আমাদের ওই 19-এর 1, ঠিক আছে? মানে 19 নম্বর আর্টিকেলে সাবক্লাস 1 দ্বারা আমরা প্রেস ফ্রিডমটাকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, চলো দেন। ও আজকে আর কোশ্চেন নেই। Then তাহলে আজকে থ্যাংক ইউ আজকের মতন। যদি ক্লাস ভালো লেগে থাকে কমেন্ট করো যে কোন পার্টটা ভালো লাগলো, বা আমাদের কোন জিনিসগুলো আরো অন্যভাবে বললে পরে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, বা আমি কি একবার ট্রিকগুলো ইনক্লুড করব, যে কোন কোন ট্রিক আছে কোন কোন প্রশ্নগুলো মনে রাখার, ওটাও কি যদি ইনক্লুড করা হয় কমেন্ট করো, সেটাও আমি চেষ্টা করবো। ঠিক আছে, চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সুবিধা হবে তোমাদেরই। চলো, পরে দেখা হচ্ছে, টাটা।